বিসমিল্লাহির রহমানির রহিম। আদরের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হেলেনা বেগম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি তোমাদের সাথে যে অংশটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ। তার বাংলা করলে হয় সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। এটা অনার্স সেকেন্ড ইয়ার ক্লাসের কোর্স টাইটেল ক্লাইমেটোলজি, কোর্স কোড GETH 2003 এর একটি অংশ। ঠিক আছে, চলো আমরা এখন ক্লাসে যাই। প্রথমে জেনে নিই আমরা ব্রিজ কি। ব্রিজের বাংলা হচ্ছে মৃদু মন্দ বায়ু। আর একটা ইংলিশ শব্দ আছে যেটা হচ্ছে যে জেন্টলি মুভিং উইন্ড ইজ কল্ড ব্রিজ। হ্যাঁ, সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে 2 ঘন্টায় 4 থেকে 31 মাইল বেগে প্রবাহিত বায়ুকে ব্রিজ বা মৃদু মন্দ বায়ু বলে। কেমন? তাহলে কি কথাটা দাঁড়ালো? যেটা হচ্ছে একটা মৃদুমন্দ বায়ু, যেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রতি 2 ঘন্টায় 4 থেকে 31 কিলোমিটার বেগে প্রবাহিত হয়, এটাকে বলা হবে ব্রিজ। কেমন? তোমরা ছবিটা খেয়াল করো, এটা হচ্ছে সমুদ্র সৈকত আর এটা হচ্ছে মহাদেশ। তাহলে দেখো এই বাবুটা ঘুড়ি উড়াচ্ছে, তাহলে বাতাসের দিকটা কোন দিকে? বাতাসের দিকটা হচ্ছে এদিক থেকে এদিকে, তাই না? তাহলে তো ঘুড়িটা এখানে এদিকে উড়ে। হ্যাঁ, তাহলে বাতাসের দিক হচ্ছে এদিক থেকে এদিকে। তাহলে সমুদ্র থেকে বাতাসটা মহাদেশের বা স্থলভাগের দিকে আসে, এটাকে বলা হয় ব্রিজ। কেমন? মৃদুমন্দ বায়ু। তাহলে মৃদুমন্দ বায়ু কি? জেন্টলি মুভিং উইন্ড ইজ কল্ড ব্রিজ। যে বায়ুটা উপকূলবর্তী অঞ্চলে প্রবাহিত হয় সেটাকেই বলা হয় ব্রিজ বা মৃদুমন্দ বায়ু। এখন আমরা দেখি সি ব্রিজ কি, অর্থাৎ সমুদ্র বায়ু কি। আমরা একটু পড়ে নেই। দেখো, সমুদ্র তীরবর্তী কোনো স্থানের বায়ু প্রবাহ সাধারণত পানি ও স্থলভাগের দিন ও রাত্রির উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে। পানি ও স্থলভাগে দিবাভাগে সূর্যকিরণ সমভাবে পতিত হলেও প্রকৃতিগত পার্থক্যের জন্যে পানি অপেক্ষা স্থলভাগ শীঘ্র উত্তপ্ত হয়। আবার রাত্রিতে পানি অপেক্ষা স্থলভাগ শীঘ্র শীতল হয়। সুতরাং দিবাভাগে সূর্যের উত্তাপে সমুদ্রের পানি অপেক্ষা নিকটস্থ স্থলভাগ অধিক উত্তপ্ত হয় এবং স্থলভাগের উপরিস্থিত বায়ু উষ্ণ, প্রসারিত ও হালকা হয়। আচ্ছা আপু, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে যেখানে সূর্য লম্বভাবে কিরণ দেয় সেখানকার বায়ু প্রথমে উষ্ণ হয় এবং সে সম্প্রসারিত হয় এবং সে হালকা হয়ে পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুর চেয়ে হালকা হয়ে ঊর্ধ্বমুখী হয়, তাই তো? ফলে ওই অঞ্চলে বায়ু শূন্য হয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের চাপ বলয়ের পড়া। এখন দেখো, এই একটা পরীক্ষা তোমাদের দেখানো হয়েছে। এটা পরীক্ষা কেমন? এইটা একটা স্যান্ডের বাটি। কেমন? এখানে অনেকগুলো স্যান্ড আছে, কেমন কিছু পরিমাণ স্যান্ড আছে, আর এটা হচ্ছে ওয়াটার।
কেমন? তাহলে যদি সেইম জিনিসটা আমরা বাইরে দিনের বেলা বাইরে কোথাও রাখি, তাহলে দেখা যাবে কি যে বালিটা অনেক গরম হয়েছে, সেই অনুপাতে কিন্তু পানিটা গরম হবে না। কেমন? ঠিক আছে আপু? আবার যখন এই জিনিসটাই আবার রাতের বেলা দেওয়া হয়, তাহলে সে সে এই স্যান্ড বা বালিটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে সে ঠান্ডা হবে, সে অনুপাতে পানিটা ঠান্ডা হবে না। এটা কি হচ্ছে? এটা মূলত সূত্রটা কাজ করে আপেক্ষিক তাপমাত্রা, অর্থাৎ স্পেসিফিক হিট। কেমন? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো কথাটা, যে যে বালি দিনের বেলা বা সূর্যালোতে সহজে গরম হয়, সেই হিসাবে পানি সহজে গরম হয় না। আবার ঠিক রাতের বেলা বালি তাড়াতাড়ি শীতল হয়, সে অনুপাতে পানি তাড়াতাড়ি শীতল হয় না। ঠিক এই জিনিসটাই এখানে কাজ করে, যে তোমরা দেখতে পেয়েছো যে এটা হচ্ছে স্থলভাগ, এটা হচ্ছে জলভাগ। এটা হচ্ছে সূর্য আসলো দিনের বেলা, তো দিনের বেলা কি হচ্ছে, যে সূর্য স্থলভাগেও কিরণ দিচ্ছে, একই সূর্য জলভাগেও কিরণ দিচ্ছে। কেমন? তাহলে দেখো যে এখানকার এই হিসাবে এই মাটিটা বা ল্যান্ড অনেক তাড়াতাড়ি, মৃত্তিকা অনেক তাড়াতাড়ি গরম হবে। কেমন? সে অনুপাতে ওয়াটার অত তাড়াতাড়ি গরম হবে না, অর্থাৎ ওয়াটারের পানির তাপমাত্রা মহাদেশের মতো থাকবে না। তাহলে দেখো তুমি যে লোকাল টাইমে এখানে বেলা 1টার সময় মাটির তাপমাত্রা হচ্ছে 88 ডিগ্রি ফারেনহাইট, এখানকার তাপমাত্রা হচ্ছে 88 ডিগ্রি ফারেনহাইট, আর পানির হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। কেমন? স্বাভাবিকভাবে এখানকার তাপমাত্রা হচ্ছে বেশি, এখানকার তাপমাত্রা হচ্ছে কম। তাহলে এই তাপমাত্রা বেশির কারণে এখানে চাপ হবে কম, অর্থাৎ এখানকার বাতাসটা উপর দিকে উঠে যাবে, তাই তো? উপরের দিকে উঠে যাবে। তাহলে উঠে গিয়ে এখানে বাতাসের পরিমাণ কমে গিয়ে চাপ হবে কম, তাহলে এখানে লেখা হলো নিম্নচাপ মানে লো। ঠিক একইভাবে এখানেও টেম্পারেচার হচ্ছে 88 ডিগ্রি ফারেনহাইট, এখানে হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। তাহলে স্বাভাবিকভাবে এখানে তাপের পরিমাণ হচ্ছে কম, ফলে চাপের পরিমাণ হচ্ছে বেশি। কেমন? তাহলে কি কথাটা কি দাঁড়ালো, যে এটাই বললো যে সমুদ্র তীরবর্তী কোন স্থানের বায়ু প্রবাহ সাধারণত পানি ও স্থলভাগের দিন ও রাত্রির উষ্ণতার তারতম্যের উপর নির্ভর করে। তাহলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ু প্রবাহ নির্ভর করে স্থলভাগ এবং জলভাগের তাপের তারতম্যের উপর, উষ্ণতার তারতম্যের উপর। আর কি, পানি ও স্থলভাগে দিবাভাগে সূর্যকিরণ সমভাবে পতিত হলেও প্রকৃতিগত পার্থক্যের জন্য পানি অপেক্ষা স্থলভাগ শীঘ্র উত্তপ্ত হয়। তাহলে স্থলভাগ শীঘ্র তাড়াতাড়ি উত্তপ্ত হলো, আবার রাত্রিতে পানি অপেক্ষা স্থলভাগ শীঘ্র শীতল হয়। তাহলে রাতে আবার স্থলভাগটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সুতরাং দিবাভাগে সূর্যের উত্তাপে সমুদ্রের পানি অপেক্ষা নিকটস্থ স্থলভাগ অধিক উত্তপ্ত হয়। তাহলে এই স্থলভাগ অধিক উত্তপ্ত হচ্ছে, এবং স্থলভাগের উপরিস্থিত বায়ু উষ্ণ, সে উষ্ণ হবে, প্রসারিত হবে এবং হালকা হবে। তাহলে দিনের বেলা কি হচ্ছে, ল্যান্ডে বা স্থলভাগের বায়ু উষ্ণ হবে, সম্প্রসারিত হবে এবং হালকা হবে। কি বৈশিষ্ট্যগত কারণে? এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে পানি। তাহলে মাটি পানির চেয়ে বেশি উষ্ণ হবে, মাটির মৃত্তিকা পৃষ্ঠ বায়ুমণ্ডল বেশি উষ্ণ হবে, সম্প্রসারিত হবে এবং হালকা হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই ছবিটা খেয়াল করি, দেখো এই যে দিনের বেলা, তাই না, সূর্য, তাহলে এই যে রেখাগুলো এটা বলা হয় সমচাপ রেখা। কেমন? এই রেখা সমচাপ রেখা। সমচাপ রেখা কেবল ভাই ভাই জিজ্ঞেস করবো, সমচাপ রেখা হচ্ছে যে রেখার প্রতিটা বিন্দুতে বায়ুর চাপ সমান। তাহলে এই প্রতিটা বিন্দুতে বায়ুর চাপ সমান, এই প্রতিটা বিন্দুতে বায়ুর চাপ সমান সমান। কেমন? তাহলে তুমি দেখতে পাচ্ছ আপু,
এই এই রেখাটার প্রতিটা বিন্দুতে বায়ুর চাপ হচ্ছে 1016 মিলিবার। কেমন? তাহলে এখানে হচ্ছে 1000 মিলিবার, কিন্তু এই স্থলভাগের চাপ হচ্ছে 1008, তাই না? এই যে দেখো 1008, এইখানে হচ্ছে 1004, আর এই বরাবর অনেক কম, দেখো এই বরাবর চলে আসছে প্রায় হচ্ছে 1000। তোমরা এই রেখাটার সাথে, এটা হচ্ছে এই বরাবর, কেমন? এটা হচ্ছে এই বরাবর হচ্ছে 1004, কিন্তু আমরা এভাবে দেখি কিন্তু অনেক কম, এটা চলে যাবে প্রায় হচ্ছে 1000-এর কাছাকাছি। কেমন? অর্থাৎ ল্যান্ডে বায়ুচাপ হচ্ছে কম, সেই হিসাবে পানিতে বায়ুচাপ হচ্ছে বেশি। কেমন? তাহলে এই যে বায়ুচাপ হচ্ছে এই বায়ুচাপ হচ্ছে বেশি এবং এখানে বায়ুচাপ হচ্ছে কম, অর্থাৎ পানিতে বায়ুচাপ হচ্ছে বেশি তাপমাত্রা কমের কারণে, এবং ল্যান্ডে হচ্ছে বায়ুচাপ কম তাপমাত্রা বেশির কারণে। তাহলে এখানে ছিল উচ্চচাপ, এখানে ছিল নিম্নচাপ মানে লো। তাহলে এখান থেকে বাতাস এদিকে আসবে। কেমন? এই যে এখান থেকে বাতাস এদিকে আসবে, অর্থাৎ ওয়াটার উপর থেকে বাতাস এদিকে আসবে। এটাই বললো যে এ বায়ু ঊর্ধ্বে উঠে গেলে সেখানে বায়ুর চাপ নিম্ন হয়। তাহলে যখন বায়ুটা উপরের দিকে উঠে যাচ্ছে তখন এখানে চাপ হয়ে যায় নিম্ন, অর্থাৎ হচ্ছে কি চাপ হয়ে যাচ্ছে লো। তাহলে এখানকার বায়ু যখন উপরে উঠে যাবে তখন বায়ুর পরিমাণ কমে গিয়ে এইখানে বায়ু চাপ হবে নিম্ন। কেমন? আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, কিন্তু তখন সাগরের উপরিস্থিত বায়ু অপেক্ষাকৃত শীতল ও উচ্চ চাপযুক্ত থাকে। কেমন? আমরা আগের ছবিতে দেখেছি যে সে হচ্ছে লো, কিন্তু সাগরে হচ্ছে বায়ুচাপ বেশি এবং সেখানে হচ্ছে উচ্চ চাপ। কেমন? আচ্ছা, এর ফলে সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহ দেখা যায়। তাহলে কি হচ্ছে, এই যে এখান থেকে যে বায়ুটা উপরে উঠে গেল, তাহলে এখানে বায়ু স্বল্পতা বা শূন্যতার জন্য এখানে বায়ুর পরিমাণ বেশি বা চাপ বেশি, তখন এখান থেকে বাতাস একে দিকে আসবে, অর্থাৎ সমুদ্র থেকে সমুদ্র উপকূল থেকে উপরিভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে বাহিত হবে। তাহলে একে সমুদ্র বায়ু বলা হয় বা সি ব্রিজ, অর্থাৎ সমুদ্র থেকে বায়ুটা তখন মহাদেশের দিকে আসে। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে বাতাস যেদিক থেকে আসে ওদিকের নামকরণ করা হয়। তাহলে কি হচ্ছে, দিনের বেলা ডে টাইম, দিনের বেলা বাতাস সাগর থেকে স্থলভাগের দিকে আসে, তাই তাকে বলা হয় সমুদ্র বায়ু বা সি ব্রিজ। দিনের বেলায় স্থলভাগের উপর উত্তাপের প্রখরতা বৃদ্ধির জন্য সমুদ্র বায়ুর বেগও বাড়তে থাকে। কেমন? তাহলে যখনই দিনের বেলা তাপমাত্রা ভূপৃষ্ঠে বাড়তে থাকে, তো এই বাড়ার সাথে সাথে কি হচ্ছে, সমুদ্র বায়ুর বেগও বাড়তে থাকে। কেমন? এবং এই বায়ুটা সন্ধ্যার সময়, অপরাহ্নে এই বায়ু প্রবল হয়, অর্থাৎ বিকেলের দিকে এই বায়ুটা হচ্ছে খুবই প্রবল হয়। আবার তোমরা এই ছবিটাতে খেয়াল করো যে দিনের বেলা এখানে উষ্ণ হলো, উষ্ণ হওয়াতে তাপমাত্রা এই জায়গাটার বেড়ে গেল, বেড়ে যাওয়াতে সে বায়ুটা প্রসারিত হলো এবং হালকা হয়ে ঊর্ধ্বমুখী হলো। কেমন? ঊর্ধ্বমুখী হওয়াতে এখানে বায়ুর পরিমাণ কমে গিয়ে সেটা হয়ে গেল লো প্রেসার। কেমন? তো যখন এখানে হচ্ছে লো প্রেসার আর এসে ওরকম গরম হয়নি এবং এখানে বায়ুর পরিমাণ হচ্ছে বেশি, তখন সে হয়ে গেল হাই প্রেসার। তাহলে এখানে হচ্ছে বায়ুর পরিমাণ বেশি বা দিনের বেলা যে সূর্য, এটা হচ্ছে হাই প্রেসার আর স্থলভাগে হচ্ছে লো প্রেসার। তখন কি হবে, যে হাই প্রেসার এবং লো প্রেসারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য হাই প্রেসার থেকে বাতাস লো প্রেসারের দিকে যাবে, এই সমুদ্র থেকে বাতাসটা তখন স্থলভাগের দিকে যাবে, সেটাকেই বলা হয় সমুদ্র বায়ু। আমি আবার বলছি যে বাতাস যেদিক থেকে আসে ওদিকে নামকরণ করা হয়, তাহলে সে সাগর থেকে আসে, তাই তাকে বলা হবে সমুদ্র বায়ু। কতটা কি দাঁড়ালো? তাহলে দৃশ্য দাঁড়ালো যে দিনের বেলা সূর্য রশ্মি জলভাগ এবং স্থলভাগে পতিত হয়। পানি এবং স্থলের
বৈশিষ্ট্যগত কারণে পানি সহজে উত্তপ্ত হয় না, কিন্তু স্থলভাগ উত্তপ্ত হয়ে যায়। স্থলভাগ উত্তপ্ত হয়ে যাওয়ার স্থলভাগ স্থলভাগ উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে এখানকার বায়ু প্রথমে উষ্ণ হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে হালকা হয়ে ঊর্ধ্বমুখী হওয়াতে এখানে বায়ুর পরিমাণ কমে গিয়ে এখানে কি হয়, নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি করে। সে অনুপাতে সাগর ততটা গরম হয় না, এবং গরম না হতে সে থাকে সংকুচিত এবং তার চাপ থাকে বেশি, তাহলে সেখানে বিরাজ করে উচ্চচাপ বলয়। তখন এই উচ্চচাপ বলয় থাকে সাগরে এবং নিম্নচাপ বলয় থাকে হচ্ছে মহাদেশে। এবং এই যে পার্থক্য, এই পার্থক্যটা পূরণ করার জন্য সাগর থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস তখন মহাদেশের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সাগর থেকে এই বাতাসটা মহাদেশের দিকে আসে বলে তাকে বলা হবে সমুদ্র বায়ু। কেমন? তাহলে এই বায়ুটা সকালবেলা মানে সকালবেলা থেকে শুরু হয় এবং ক্রমান্বয়ে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সে প্রবল হয় এবং অপরাহ্নে সে তার বেগ অনেক বেড়ে যায়। আচ্ছা, তাই একে বলা হয় সমুদ্র বায়ু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো স্থলবায়ু। তাহলে স্থলবায়ু হচ্ছে সমুদ্র বায়ুর বিপরীত। এই যে হচ্ছে রাতের বেলা, এটা হচ্ছে রাতের বেলা এবং এটা হচ্ছে রাতের বেলা। দেখো রাতের বেলা কি হয়, সন্ধ্যার পূর্ব হতে উত্তপ্ত স্থলভাগ তাপ বিকিরণ করে ক্রমশ শীতল হতে থাকে। তাহলে আগে এখানে ছিল কি তাপমাত্রা বেশি, এখন সে তাপমাত্রা সে ছাড়তে থাকবে। তাপমাত্রা ছাড়ার সময় কিন্তু পানি সহজে ছাড়বে না তার প্রকৃতিগত কারণে, আর স্থলভাগ তাড়াতাড়ি তাপমাত্রাটাকে ছেড়ে দিবে। স্থলভাগের উপরিস্থিত বায়ু সমুদ্রের উপরিস্থিত বায়ুর মতো শীতল হলে সমুদ্র বায়ু বন্ধ হয়ে যায়। তাহলে সমুদ্র বায়ুতে কি হচ্ছে, আগের ছবিটাতে আমরা যদি খেয়াল করি যে এই সমুদ্রের বায়ুর তাপমাত্রা এবং স্থলভাগের পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা যদি একই রকম হয় তখন কিন্তু কোনো প্রবাহই দেখা যায় না, অর্থাৎ সমুদ্র বায়ুটা তখন বন্ধ হয়ে যায়। কেমন? তখন এটাও যে পরিমাণ বায়ু বা চাপ, সেখানে সমপরিমাণ বায়ু এবং চাপ, ফলে কোন ধরনের বায়ু প্রবাহ থাকবে না। তো সন্ধ্যার পর থেকে কি হচ্ছে, সন্ধ্যার পরে সে শীতল হতে থাকে, অর্থাৎ তার চাপ বাড়তে থাকে, আর সে ততটা শীতল হয় না, তাহলে তার চাপ হচ্ছে কমতে থাকে। কেমন? আচ্ছা, তাহলে কি হচ্ছে যে স্থলভাগের উপরিস্থিত বায়ু সমুদ্রের উপরিস্থিত বায়ুর মতো শীতল হলে সমুদ্র বায়ু বন্ধ হয়ে যায়। কেমন? কিন্তু রাতের বেলা স্থলভাগের তুলনায় পানিরাশি তত শীঘ্র তাপ বিকিরণ করতে পারে না বলে ইহা উষ্ণ থেকে যায়, ফলে পানির উপরিস্থিত বায়ুর চাপ নিম্ন হয় এবং স্থলভাগের উপরিস্থিত বায়ুর চাপ উচ্চ হয়। একই কথা। তাহলে কি হচ্ছে, সে রাতের বেলা তাপ বিকিরণ করে সে শীতল হয়ে গেল, শীতল হওয়াতে তার চাপ হাই হয়ে উচ্চ হয়ে গেল, এবং সে অনুপাতে সে যদি তাপ বিকিরণ করতে পারেনি তাহলে তার চাপ লোই থেকে গেল। তোমরা এই ছবিটা খেয়াল করো আপু, এটা হচ্ছে ল্যান্ড। দেখো সে হচ্ছে তার চাপ এখানে হচ্ছে 1016, আর এখানে হচ্ছে এই বরাবর ধরলে সেখানে হচ্ছে 1008। তাহলে এখানে চাপ হচ্ছে বেশি, এখানে চাপ হচ্ছে কম। এই যে তাপমাত্রা এখানে কম, অর্থাৎ ল্যান্ড কি করে তাড়াতাড়ি তাপমাত্রাটাকে ছেড়ে দেয়, সেই হিসাবে সাগর তাপমাত্রা বেশি থাকে, ফলে সাগর পৃষ্ঠের বায়ুর তাপমাত্রা বেশি থাকাতে এখানে চাপ হচ্ছে হাই, এবং ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা কম থাকাতে এখানে চাপ হচ্ছে লো। কেমন? আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, তখন কি হবে যে এখান থেকে বাতাস তখন ল্যান্ড থেকে বাতাস যাবে হচ্ছে
সাগরে। কেমন? এই ল্যান্ড থেকে বাতাস যাবে হচ্ছে সাগরে। তাহলে এখানে ছিল হাই, তাই না? সরি, এখানে ছিল হাই, অর্থাৎ এখানে তাপমাত্রা কম, চাপ হচ্ছে বেশি, ফলে এই যে হাই, হাই থেকে কি হচ্ছে বাতাস তখন এই সাগরের পৃষ্ঠে হচ্ছে তাপমাত্রা বেশি, চাপ হচ্ছে লো, তখন এই হাই থেকে বাতাস এই লো এর দিকে যাবে। তাহলে এই ছবিটা হচ্ছে এটা। তাহলে এখানে ভূপৃষ্ঠে বাতাসের চাপ হচ্ছে কম, কম হওয়াতে এবং এখানে তাপমাত্রা কম হওয়াতে বাতাসের চাপ হচ্ছে হাই, সরি, বাতাসের চাপ হচ্ছে হাই, তাপমাত্রা কম, চাপ হচ্ছে হাই, এবং সেই অনুপাতে তাপমাত্রা হচ্ছে বেশি, চাপ হচ্ছে তাপমাত্রা হচ্ছে বেশি, চাপ হচ্ছে লো। কেমন? তাহলে তখন এই হাই প্রেসার থেকে বাতাসটা লো প্রেসারের দিকে যাবে, তাহলে সে কোথেকে আসতেছে? স্থল থেকে আসতেছে, তাই না? সে স্থল থেকে যাচ্ছে। তাহলে আমি আবারও বলছি, বাতাস যেদিক থেকে যায় সেদিকে নামকরণ করা হয়। তাহলে এই স্থলভাগ থেকে বাতাস যাচ্ছে জলভাগের দিকে, তাই তাকে বলা হবে স্থল বায়ু। ক্লিয়ার আপু? তাহলে এটাই বললো যে রাতের বেলা স্থলভাগের তুলনায় পানিরাশি তত শীঘ্র তাপ বিকিরণ করতে পারে না বলে ইহা উষ্ণ থেকে যায়, ফলে পানির উপরিস্থিত বায়ুর চাপ নিম্ন হয়। এই যে লো প্রেসার হচ্ছে তাপমাত্রা বেশি কারণে, এবং স্থলভাগের উপরিস্থিত বায়ুর চাপ হয় উচ্চ, তখন এখানে বায়ুর চাপ হচ্ছে উচ্চ তাপমাত্রা কমে যাওয়ার কারণে। ক্লিয়ার? তাহলে যখন তাপমাত্রা কমে যায় তখন চাপ বেড়ে যায়। কেমন? তখন এই বর্ধিত তখন প্রেসার হাই হয়, এবং এই হাই থেকে তখন লোয়ের দিকে হচ্ছে বাতাস প্রবাহিত হয়। ক্লিয়ার আপু? আচ্ছা, সুতরাং তখন স্থলভাগ হতে সমুদ্রের দিকে বাতাস প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। দেখো তাহলে কি হচ্ছে হ্যাঁ, তাহলে রাতের বেলা কি হচ্ছে যে এখানে হচ্ছে তাপমাত্রা কমে গেল, তাহলে চাপ হলো লো, এবং এটা হচ্ছে না, এটা হচ্ছে ল্যান্ড। কেমন? এখানে হচ্ছে ল্যান্ড, তাপমাত্রা কমে গেল, কমে যাওয়াতে প্রেসার হয়ে গেল হাই, আর সে অনুপাতে এটা হচ্ছে সাগর, তার তাপমাত্রা ওরকম করে কমেনি, তাহলে তার এখানে চাপ হয়ে গেল লো। তখন কি হচ্ছে মহাদেশ থেকে বাতাস সাগরের দিকে প্রবাহিত হবে। দেখো তোমরা এখানে দেখো যে ল্যান্ডে তাপমাত্রা হচ্ছে 58 ডিগ্রি ফারেনহাইট, আর ওশেনে হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট। স্বাভাবিকভাবে এখানে থাকবে উচ্চচাপ আর এখানে থাকবে নিম্নচাপ। কেমন? তখন উচ্চচাপ থেকে বাতাস এই যে সাগরের দিকে অর্থাৎ নিম্নচাপের দিকে প্রবাহিত হবে, তাহলে সে স্থলভাগের থেকে সাগরের দিকে যাচ্ছে, তাই তাকে বলা হবে স্থল বায়ু। ঠিক একইভাবে দেখো এটা, এই যে তাহলে এখানে হচ্ছে নিম্নচাপ, তাই না? তাহলে এখানে হচ্ছে উচ্চচাপ, তাহলে এই উচ্চচাপ থেকে বাতাস সেই সাগরের নিম্নচাপের দিকে যাচ্ছে নাইটে। কেমন? তাহলে এটা হচ্ছে স্থল বায়ু। আচ্ছা, রাত বৃদ্ধির সাথে সাথে স্থলভাগ যত শীতল হতে থাকে, স্থলবায়ুর বেগ তত বাড়তে থাকে। কেমন? যেহেতু টেম্পারেচার বৃদ্ধি হয় এবং তার বেগও বাড়ে, এটা রাতে শেষ ভাগে প্রবল হয়, তাই না? তাহলে যেমন সমুদ্রবায়ু যেমন বিকেলে প্রবল হয়, আর স্থলবায়ু হচ্ছে রাতের শেষ ভাগে প্রবল হয়। কেমন? আচ্ছা, তাহলে আমরা তো এতক্ষণ ধরে পড়লাম কোনটা হচ্ছে স্থলবায়ু, কোনটা হচ্ছে সমুদ্রবায়ু। এখন কি করে উইন্ড পরিমাপ বা করা হয়, বা উইন্ড মেজারমেন্ট কিভাবে করা হয়? বায়ু প্রবাহ পরিমাপে দুটো পরিমাপক ব্যবহার করা হয়, যথা 1 নম্বর হচ্ছে ডিরেকশন বা দিক, আর 2 হচ্ছে স্পিড বা গতিবেগ। এই দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে বায়ু প্রবাহ পরিমাপ করা হয়, অর্থাৎ তার দিক কোন দিকে এবং তার গতিবেগ কত। তাহলে বাতাসের দিক কোন দিকে এবং বাতাসের গতিবেগ কত।
প্রথম আমরা জেনে নিচ্ছি যে ডিরেকশন বা দিক। বায়ু সাধারণত বায়ু যেদিক থেকে আসে সেদিকে নামে বায়ুর নামকরণ করা হয়। আমি কথাটা বুঝতে পারলাম কি বলছে কথাটা আপু? বায়ু যেদিক থেকে আসে সেদিকে নামকরণ করা হয়। আমি গত ক্লাসে পড়েছি যে বায়ু যেদিক থেকে আসে সেদিকে নামকরণ করা হয়, যেদিকে যায় সেদিকে না। তাহলে বাতাস যেদিক থেকে আসে সেদিকে নামে বায়ুর নামকরণ করা হয়। কেমন? আচ্ছা, যেমন উত্তর বায়ু, উত্তর বায়ু ইংরেজি বলি নর্থ উইন্ড। কেমন? উত্তর বায়ু উত্তর দিক থেকে, হ্যাঁ, যখন সে উত্তর দিক থেকে, হ্যাঁ, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। তোমরা এই ছবিটা খেয়াল করো। দেখো, এই যে বায়ু যেখানে থাক না কেন এদিক থেকে আসলে সে এদিকে প্রবাহিত হবে, এদিক থেকে আসলে এদিকে প্রবাহিত হবে, এদিক থেকে আসলে সে এদিকে প্রবাহিত হবে, এদিক থেকে আসলে সে এদিকে প্রবাহিত হবে। কেমন? তাহলে এটাই বলা হলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বায়ু প্রবাহের আগমনের দিক একটি। তাহলে বায়ু কয়টা দিক থেকে আসবে কোন একটা জায়গায়? অবশ্যই বায়ু কোন একটা জায়গায় একটা দিক থেকে আসবে। তাহলে কোনটা? তাহলে এদিক থেকে আসলে সে এদিক থেকে আসবে, তাহলে এদিক থেকে আসলে সে এদিক থেকে আসবে, এদিক থেকে আসলে সে এদিক থেকে আসবে, এদিক থেকে আসলে সে এদিক থেকে আসবে। অর্থাৎ বায়ু সবসময় একটা দিক থেকে আসে। এবং এটি কি কি দিক হতে পারে? অনেক দিক হতে পারে। যেমন এটি উত্তর বা উত্তর পূর্ব বা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব ইত্যাদি দিক থেকে বায়ু আসতে পারে। তাহলে বায়ু কটা দিক থেকে আসতে পারে? একটা উত্তর, একটা দক্ষিণ, অথবা পূর্ব, অথবা পশ্চিম, অথবা উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম, বিভিন্ন দিক থেকে বায়ু আসতে পারে। কেমন? আচ্ছা, বায়ু প্রবাহের দিক নির্ণয়ের যন্ত্রটিকে বলে উইন্ড ভেইন বা বাক পতাকা। ভাইবার জিজ্ঞেস করবে যে বায়ু প্রবাহের দিক নির্ণয় যন্ত্রটি যে ইউজ করা হয় এই যন্ত্রটির নাম কি? তাহলে বায়ু প্রবাহের দিক নির্ণয় যন্ত্রটিকে বলা হয় উইন্ড ভেইন বা বাক পতাকা। আচ্ছা, এখন হচ্ছে স্পিড বা গতিবেগ। প্রতি একক সময়ে বায়ু যে দূরত্ব অতিক্রম করে তাকে বায়ুর গতিবেগ বলে। তাহলে বায়ুর গতিবেগ কি? বায়ু প্রতি একক সময়, এটা 1 ঘন্টা, 1 মিনিট, হ্যাঁ, তারপর হচ্ছে 1 দিন, একক সময়, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বায়ুর গতিবেগ বলে। এবং কাপ এনিমোমিটার বা কাপ বায়ু বেগ মাপক যন্ত্র দ্বারা বায়ুর গতিবেগ নির্ণয় করা হয়। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে? এটা হচ্ছে কাপ এনিমোমিটার যন্ত্র। কেমন? তাহলে এটা ঘুরে ঘুরে কিন্তু এই ঘোরার উপর এখান থেকে রিডিং আছে, রিডিং নিয়ে এখান থেকে বলা যায় যে এই এখন বায়ুটা কত কত বায়ুর বেগ, মানে কত বেগে বায়ুটা প্রবাহিত হচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় যে এই আগত বায়ু গতিবেগ একক সময়ে কত। কেমন? তাহলে এই যন্ত্রটার নাম হচ্ছে কাপ এনিমোমিটার, যেটা দিয়ে বাতাসের গতিবেগ নির্ণয় করা হয়। কেমন? তাহলে বাতাস পরিমাপ করা হয়, একটা হচ্ছে বাতাসের গতিবেগ এবং আরেকটা হচ্ছে বাতাসের দিক। তাহলে এই বাতাসটা, এখানকার বাতাস কোন দিক থেকে আসে এবং তার গতিবেগ কত, এই দুটো জিনিস কি পরিমাপ করা হয়। কেমন? আচ্ছা, তাহলে পরিশেষে বলা যায় যে এই দুই বায়ুর অর্থাৎ সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চল সমূহের জলবায়ু সমভাবাপন্ন হয়। অর্থাৎ গ্রীষ্মকালে এই অঞ্চলগুলো খুব উষ্ণ হয় না বা শীতকালে খুব শীতল হয় না। কারণ প্রতিদিন একবার, কারণ কি? কারণটা হচ্ছে যে কারণ হচ্ছে যে প্রতিদিন একবার, হ্যাঁ, মানে দিনের বেলা, প্রতিদিন দিনের বেলা কি হচ্ছে? দিনের বেলা সাগর থেকে বাতাস স্থলভাগের দিকে আসে, আবার রাতের বেলা স্থলভাগ থেকে বাতাস জলভাগের দিকে আসে। ফলে প্রতি কন্টিনিউয়াস একটা চক্র, এই যে
কন্টিনিউয়াস একটা চক্র সংগঠিত হয়। কেমন? কন্টিনিউয়াস একটা চক্র সংগঠিত হয় এবং এই চক্রের জন্য কি হচ্ছে, দিন রাতে তাপমাত্রার পার্থক্য খুব একটা বেশি হয় না। ফলে কি হচ্ছে যে এই এলাকার জলবায়ু কি হচ্ছে, কখনোই চরম ভাবাপন্ন হয় না। অর্থাৎ গ্রীষ্মকালেও পানির জন্য তাপমাত্রা কম থাকে, আবার শীতকালে কি হচ্ছে, স্থলভাগের জন্য তাপমাত্রাটা, এই এলাকার তাপমাত্রাটা কম থাকে। কেমন? তাহলে এটাই বলা হলো যে এই দুই বায়ুর জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চল সমূহের জলবায়ু সমভাবাপন্ন হয়, অর্থাৎ গ্রীষ্মকালে এই অঞ্চলগুলো খুব উষ্ণ হয় না বা শীতকালে খুব শীতল হয় না। কেমন? তাহলে আপু আমরা তখন ধরে যেটা পড়লাম, যদি এটা কনক্লুশন করি তাহলে কি দাঁড়ালো, যে ব্রিজ হচ্ছে মৃদু মন্দ বায়ু। কেমন? ব্রিজ হচ্ছে মৃদু মন্দ বায়ু। হ্যাঁ, ব্রিজ হচ্ছে মৃদু মন্দ বায়ু। তাহলে কি, তাহলে মৃদু মন্দ বায়ু কি? যে বায়ু উপকূলবর্তী অঞ্চলে 2 ঘন্টায় 4 থেকে 31 কিলোমিটার বেগে প্রবাহিত হয় তাকে বলা হয় ব্রিজ। এবং ব্রিজ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সমুদ্র বায়ু এবং আরেকটা হচ্ছে স্থলবায়ু। সমুদ্রবায়ু কি, যে বৈশিষ্ট্যগত কারণে উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগ জলভাগের উপর সূর্যরশ্মি পতিত হলেও স্থলভাগ সহজে উত্তপ্ত হয়, সে অনুপাতে জলভাগ উত্তপ্ত হয় না। স্থলভাগ বেশি পরিমাণে উত্তপ্ত হওয়ার কারণে সেখানে কি হচ্ছে, বায়ু উষ্ণ সম্প্রসারিত হালকা হয়ে ঊর্ধ্বমুখী হয়, ফলে বায়ুর চাপ কমে গিয়ে স্থলভাগে নিম্নচাপ কেন্দ্র বজায় থাকে। সে অনুপাতে জলভাগ ভাগের উষ্ণতা কম থাকাতে সেখানে উচ্চচাপ বজায় থাকে। তখন এই উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে উচ্চচাপ অঞ্চলটা কি, সেটা হচ্ছে সমুদ্র। তাই সমুদ্র থেকে বাতাস যখন স্থলভাগের দিকে আসে, এই বাতাসটাই সমুদ্রবায়ু বলা হয়। কারণ আমরা জানি যে বাতাস যেদিক থেকে আসে সেদিকের নামকরণ করা হয়। তাহলে যেহেতু এই বাতাসটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে, তাই বাতাসটাকে বলা হয় সমুদ্র বায়ু। কেমন? আচ্ছা, ঠিক একইভাবে রাতের বেলা কি হচ্ছে, রাতের বেলায় কি হচ্ছে, যে রাতের বেলায় স্থলভাগ তার বৈশিষ্ট্যগত কারণে তাপ বিকিরণ করে শীতল হয়ে গেল, কিন্তু সে অনুপাতে জল কিন্তু পানি কিন্তু তাপ বিকিরণ করে শীতল হয়নি। স্বাভাবিকভাবে স্থলভাগে হচ্ছে টেম্পারেচার থাকে কম, ফলে বাতাসের চাপ থাকে বেশি, এবং সে অনুপাতে জলভাগে হচ্ছে তাপমাত্রা বেশি, ফলে চাপ হচ্ছে নিম্ন। তখন এই নিম্ন হতে এই জায়গাটাকে চাপ ব্যালেন্স রাখার জন্য স্থলভাগ থেকে বাতাস জলভাগের দিকে প্রবাহিত হয়, তাই তাকে বলা হয় স্থল বায়ু। কেমন? আচ্ছা, তাহলে স্থলবায়ু বলা হয়। এবং রাত বৃদ্ধির সাথে সাথে স্থল যত শীতল হবে এ বায়ুর বেগ তত বাড়তে থাকে, এবং রাতের শেষ ভাগে স্থলবায়ুর বেগ প্রকট হয়। কেমন? আচ্ছা, এখন আমরা কি দেখলাম, বায়ু প্রবাহ পরিমাপ। বায়ু প্রবাহ পরিমাপ করার সময় দুটো জিনিস পরিমাপ করা হয়, একটা হচ্ছে তার দিক এবং তার হচ্ছে গতিবেগ। তাহলে দিক বের করার সময় যে যন্ত্রটা দিয়ে দিক বের করা হয় যন্ত্রটিকে বলা হয় উইন্ড ভেইন। আর যেটা আমরা জানি যে বায়ু যেদিক থেকে আসে সেদিকে নাম অনুসারে ওই বায়ুর নামকরণ করা হয়, যেমন উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম ইত্যাদি। কেমন? আচ্ছা, এবং বায়ু যখন আসে তখন কিন্তু সে একটা দিক থেকে আসে এবং যায়ও কিন্তু একটা দিকে। ঠিক আছে আপু? তাহলে বায়ু প্রবাহের আগমনের দিক এক এবং নির্গমনের দিকও কিন্তু এক। হ্যাঁ, আর যে যন্ত্রটা বের করা হয় সে যন্ত্রটাকে নাম হচ্ছে উইন্ড ভেইন। এটা হচ্ছে উইন্ড ভেইন। আর হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ কি দাঁড়ালো, প্রতি একক সময়ে বায়ু যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় বায়ুর গতিবেগ। এবং বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় সাধারণত কাপ এনিমোমিটারের নামক যন্ত্রের সাহায্যে। হ্যাঁ,
এটা হচ্ছে এমন একটা যন্ত্র, সেটা হচ্ছে উপরটা ঘুরে, এই ঘোরার মাধ্যমে যন্ত্রটা থেকে, হ্যাঁ, কত কিলোমিটার ঘুরে, কত এককে ঘুরে এখান থেকে বের করা হয়। পরিশেষে বলা যায় যে এই দুই বায়ুর জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কখনো বেশি হতে পারে না, কারণ দিনের বেলা এবং রাতের বেলা উল্টোমুখী, অর্থাৎ দিনের বেলা হচ্ছে সাগর থেকে বাতাস মহাদেশের দিকে যায়, এবং রাতের বেলা বাতাস মহাদেশ থেকে সমুদ্রের দিকে যায়। ফলে কন্টিনিউয়াস কি হচ্ছে, বাতাসের মিক্সিং হচ্ছে। কন্টিনিউয়াস মিক্সিং হওয়াতে বাতাস কখনো চরম ভাবাপন্ন হতে পারে, বাতাস কখনো বেশি গরম হতে পারে না। ফলে এই অঞ্চলের বাতাস কখনো, জলবায়ু কখনোই চরম ভাবাপন্ন হতে পারে না। এবং এর জন্য বলা হয় যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল হচ্ছে স্বাস্থ্যপ্রদ স্থান, অর্থাৎ স্বাস্থ্যের জন্য উপযোগী অঞ্চল হচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চল। কেমন? তাহলে আপু আজকের জন্য অতটুকুনি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।